আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। শুরুতেই আজকের শিরোনাম। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হাতে হাইজ্যাক হওয়া এক্সপ্রেস ট্রেনে অভিযানে এখন পর্যন্ত 150 যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে বালুচ লিবারেশন আর্মির 30 সদস্য। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে উদ্ধার অভিযান, জানিয়েছে সেনাবাহিনী। পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে রুদ্ধশ্বাস অভিযান। মঙ্গলবার প্রায় 500 যাত্রীসহ 9 বগির ট্রেনটি ছিনতাই করে বালুচ লিবারেশন আর্মি। অব্যাহত অভিযানে এখন পর্যন্ত প্রায় 200 যাত্রীকে উদ্ধারে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রায় 30 সদস্যের। প্রাদেশিক প্রশাসন বলছে বিস্ফোরক ভেস্ট পরে ট্রেনটিতে অবস্থান করছে সন্ত্রাসীরা। মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে জিম্মিদের। ছিনতাইয়ের কবলে পড়া ট্রেনটির চারপাশ পাহাড় বেষ্টিত হওয়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। ঘটনায় ট্রেনের চালক, নিরাপত্তা কর্মী সহ বেশ কয়েকজনের নিহতের খবর মিললেও সংখ্যা নিয়ে পাওয়া যায়নি সঠিক তথ্য। কোয়েটা হাসপাতালে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সব সংস্থাকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। স্বজনদের ফিরে পেতে হাসপাতাল আর পুলিশ স্টেশনে ছুটোছুটি করছে পরিবারের সদস্যরা। আমার বাবা একজন হৃদরোগী, তাকে সবসময় ওষুধের উপর থাকতে হয়। শেষ যখন কথা হয় তখন তাকে আমি শান্ত থাকতে বলেছি। এরপর থেকে আর কথা হয়নি। জানি না তিনি এখন কেমন আছেন। আক্রমণকারীরা যাত্রীদের অনেক অত্যাচার করছে, অনেক ক্ষতি করছে তাদের। অনেকেই আহত হয়েছে, কিছু যাত্রী মারা গেছেন। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সংকটময় অবস্থায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রাদেশিক সরকারের। পুরো জাতির জন্য এটি একটি কঠিন সময়। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ততটা আদর্শ নয়, তবে এর কারণও আছে। বেলুচিস্তান সরকার এবং নিরাপত্তা পরিচালকরা সর্বোচ্চ চেষ্টা করছে উদ্ধারের। গত 1 দশক ধরেই বেলুচিস্তানকে কেন্দ্রস্থল বানিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। অঞ্চলটির প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে সরকারের সাথে বিরোধ আছে বালুচ লিবারেশন আর্মির। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, ট্রেন হাইজ্যাকের বিষয়ে সবশেষ জানাতে ইসলামাবাদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। নাহার, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে উদ্ধার অভিযান শেষ হয়েছে, তো সবশেষ পরিস্থিতি কি জানাবেন এবং একই সঙ্গে নিরাপত্তা কর্মী কিংবা বেসামরিকদের প্রাণহানির সংখ্যা নিয়ে কোনো ঘোষণা এসেছে কিনা? আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে গত মঙ্গলবার সকাল 9টায় কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা করা হয় এবং এখানে তারা 400 জন যাত্রীকে জিম্মি করে। প্রথমে তারা হচ্ছে সিবি নামক স্থানে বোলান টানেলের মধ্যে তাদেরকে জিম্মি করে ফেলে। প্রথমে সেখানে তারা গোলাগুলিও করা হয় এবং সেখান থেকে তারা 400 জনের মতো যাত্রীকে জিম্মি করে এবং তারা সেটা পাকিস্তান লিবারেশন আর্মি এটার দায়ও স্বীকার করে নেন। এবং সর্বশেষ এখন আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে আইএসপিআর এর লেফটেন্যান্ট জেনারেল আশরাফ চৌধুরী বলেছেন যে তাদের যে অপারেশনটা ছিল, ক্লিয়ারেন্স অপারেশন, অলরেডি শেষ হয়েছে, কিন্তু এখানে এখন পর্যন্ত জানানি যে কতজন মারা গিয়েছে, কিন্তু সর্বশেষ অনুযায়ী তারা 33 জনের মতো টেরোরিস্টকে হত্যা করেছেন এবং এখানে সামরিক বাহিনীর হয়তোবা এখানে সামরিক বাহিনীর 21 জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং বেসামরিক বাহিনীর 21 জন সদস্য এবং 4 জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আসলে এটা মঙ্গলবারের 1টার দিকে বোলান টানেলে এই হামলাটা করা হয়। এরপর থেকেই অপারেশন এখানে ক্লিয়ারেন্স অপারেশন চলছিল। পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং আরো কিছু কর্পস এবং সামরিক কর্মকর্তারা তারা এই অভিযানটা শুরু করেছিলেন এবং 2 দিন পরে তারা এটা সফল হয়েছেন। এখানে এখন লাস্ট যা জানা গিয়েছে, কালকে তারা 100 জনের মতো যাত্রীকে উদ্ধার করেছিলেন এবং আজকের লাস্ট খবর অনুযায়ী তারা 190 জনের মতো যাত্রী উদ্ধার করেছেন। এবং এই অভিযানটি একটু কমপ্লিকেটেড ছিল এই জন্য যে তারা যে এরিয়াতে এই হামলাটি করেছে সেখানে কিন্তু পাহাড় বেষ্টিত চারপাশের এরিয়া এবং সেখানে কিন্তু একদম আশেপাশে কিন্তু জনমানব শূন্য বলতে পারেন এবং সেই সাথে তাদের এই অপারেশনটা কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হয়েছে, কারণ সেখানে 450 জনেরও বেশি যাত্রী ছিল
কারণ তারা যদি হঠাৎ করে অ্যাটাক করতো তাহলে যাত্রীদের আরো বেশি ক্ষতি হতে পারতো। এবং এখানে যারা হামলাকারীরা ছিল তারা কিন্তু যাত্রীদের 3 অংশে ভাগ করে, নারী পুরুষ এবং বিভিন্ন ভাবে ভাগ করে তাদের ওখানে কিন্তু আত্মঘাতী বোমা স্থাপনও করে রেখেছিল। সেই জন্য কিন্তু এই অপারেশনটা অনেক সাবধানতার সাথে তারা করেন। এবং এখানে আরেকটা দেখার বিষয় হলো তারা হচ্ছে মানুষদের কিন্তু তাদের ঢাল হিসেবে ব্যবহার করে। যারা হামলাকারী ছিলেন তারা কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করে, যে তাদের যেন ডিরেক্টলি অ্যাটাক না করা হয়। এবং তারা মানুষদের এইভাবে ব্যবহার করেন। এবং এখানে কিন্তু অনেক কয়েকজন যাত্রী যারা আগে মুক্তি পেয়েছেন তারা কিন্তু বলেন তাদের কিন্তু ভয়াবহ অভিজ্ঞতার কথাও কিন্তু তারা শেয়ার করেছেন। কারণ হচ্ছে তারা নিজের সামনে অনেককেই মেরে ফেলতে দেখেছেন। এবং দেখা গেছে যে তারা সব জায়গায় বোমা স্থাপনও করে রেখেছেন, মানুষদের কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছিলেন না। এবং সর্বশেষ আমি আরো একটা খবর পেয়েছি যেখানে বলা হয়েছে যে আফগানিস্তানের সাথে তাদের একটা যোগাযোগ ছিল স্যাটেলাইট ফোনের মাধ্যমে। তো সেখান থেকে জানা যায় যে বিএলএ এবং টিটিপি তারা হচ্ছে একসঙ্গে মিলিতভাবে পাকিস্তানের এই বালুচিস্তানের এই হামলাটি করেছিল। কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি এটা একা করেননি, কারণ স্যাটেলাইট ফোনের মাধ্যমে তারা আফগানিস্তানে তাদের সহায়তাকারীদের সাথে যোগাযোগও করেছিলেন। তো সর্বশেষ অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে তাদের কিন্তু 33 জনের মতো তাদের হামলাকারী নিহত হয়েছেন। কিন্তু প্রথমে কিন্তু আমি জানতাম যে 70 থেকে 80 জন হামলাকারী সেখানে ছিল। তো এখন আইএসপিআর থেকে লাস্ট যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে এই অভিযানটি শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জায়গাটি নিরাপদ না। তার জন্য তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের নিরাপত্তা কর্মীদের পাঠিয়েছেন। তাদের আশেপাশের এরিয়াতেও কিন্তু তারা সব জায়গায় চেক করতে। নাহার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্ববাজারে অস্ত্র তৈরি ও রপ্তানিতে ফের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে গেল 4 বছরে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি 35% থেকে বেড়ে দাঁড়িয়েছে 43%। বিশ্বের শতাধিক দেশে সরবরাহ করা হয় মার্কিন এসব অস্ত্র, যার সবচেয়ে বড় ক্রেতা ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র। বিগত কয়েক দশক ধরে বিশ্ববাজারে একক আধিপত্য বিস্তার চলছে মার্কিন অস্ত্র ও গোলা বারুদের, যার ব্যতিক্রম হয়নি এবারও। বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির মাধ্যমে ফের মুনাফার পাল্লা ভারী করল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুযায়ী বৈশ্বিক মোট অস্ত্র রপ্তানির 43% করেছে ওয়াশিংটন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স, তাও মাত্র 9.6%। প্রতিবেদনে বলা হয় 2020 থেকে 24 সালের মধ্যে 107টি দেশে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যার সবচেয়ে বড় ক্রেতা ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী 2020 থেকে 24 সালের মধ্যে ইউরোপে মার্কিন অস্ত্র রপ্তানি বেড়েছে 35%। একই সময়ে মধ্যপ্রাচ্যে হার ছিল 33%। ইউক্রেনের যুদ্ধের কারণে অস্ত্র রপ্তানিতে অনেক নিচে নেমে গেছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারত আর চীন ছাড়া কোনো দেশ রাশিয়ার অস্ত্র কিনতেও পারছে না। রুশ ইউক্রেন যুদ্ধ আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতির কারণে আস্থা সংকটে আমদানি কমিয়ে নিজেদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাত শক্তিশালীতে জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নও। এদিকে সারা বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ অল্প বিস্তর ওঠানামা করলেও ভূরাজনৈতিক নাটকীয় পরিবর্তনে আকাশ ছুঁয়েছে কয়েকটি দেশের অস্ত্র আমদানির পরিমাণ। গেল 5 বছরে সমরাস্ত্র আমদানিতে শীর্ষে উঠে এসেছে ইউক্রেন। এ অস্ত্রের 45%ই দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু অভ্যন্তরীণভাবে অস্ত্র তৈরিতে জোর দেয় অস্ত্র আমদানি খুব একটা বাড়াতে হয়নি রাশিয়াকে। রাজনৈতিক অস্থিরতার জেরে মধ্যপ্রাচ্যেও অস্ত্র কেনাবেচায় পরিবর্তন এসেছে বড় ধরনের। সর্বোচ্চ অস্ত্র আমদানি করেছে কাতার, সৌদি আরব, মিশর ও কুয়েত। সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও অস্ট্রেলিয়াও। তবে খুব একটা পরিবর্তন আসেনি ইসরায়েলের অস্ত্র আমদানিতে।
মিলা খন্দকার, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন। বিনিময়ে ইউক্রেনের জন্য স্থগিত করা সামরিক ও গোয়েন্দা সহায়তা ফের চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিতে চাপের মুখে অবশেষে যুদ্ধবিরতির আলোচনার টেবিলে ইউক্রেন, যাতে প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দেয় কিয়েভ। সৌদি আরবের জেদ্দায় বসে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক। যৌথ বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউক্রেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন মস্কোর কোর্টে। যুদ্ধবিরতির জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি তা ইউক্রেন গ্রহণ করেছে। আশা করছি আলোচনার মাধ্যমে এই সংঘাতকে সমাপ্ত করার বিষয়েও ভাববে কিয়েভ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বৈঠকের পর ওয়াশিংটন থেকে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন এমন কথাও বলেন তিনি। আমি আশা করি রাশিয়াও এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে। যুদ্ধে যারা নিহত হচ্ছেন তারা আমেরিকান নয়, রাশিয়া ও ইউক্রেনের মানুষ। আমরা এই যুদ্ধের অবসান চাই। যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে ইউক্রেনও জানায়, রাশিয়া রাজি থাকলে যুদ্ধবিরতিতে যেতে আপত্তি নেই তাদের। তবে এ বিষয়ে রাশিয়ার এক আইন প্রণেতা দিয়েছেন ভিন্ন বার্তা। দেশটির সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান কনস্টান্টিন কোসাচেভ টেলিগ্রাম পোস্টে জানান, যুদ্ধবিরতি নিয়ে যে কোনো চুক্তি হবে রাশিয়ার শর্তে, আমেরিকার শর্তে নয়। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। চীনে প্রযুক্তি পণ্য এবং এর কাঁচামাল বিক্রিতে নিষেধাজ্ঞা আরও জোরদার করার পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন। ফলে বিপাকে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া, যাদের বড় গ্রাহক চীন। চীনকে প্রযুক্তি খাতে পিছনে ফেলতে চায় যুক্তরাষ্ট্র, তাই দেশটিতে উন্নত চিপ এবং চিপের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও জোরদারের পায়তারা ট্রাম্প প্রশাসনের। অন্যদিকে দুই দেশের এই যুদ্ধে বিপাকে এনভিডিয়া। চীনের বাজারের জন্য বিশেষভাবে H20 নামের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ উৎপাদন করত প্রতিষ্ঠানটি। গুঞ্জন শোনা যায় ইতিমধ্যেই এই জিপিইউ উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। চীনে জিপিইউর অবৈধ পাচার এবং তৃতীয় পক্ষের মাধ্যমে যাতে পণ্য বা কাঁচামাল না পায়, সেই উদ্দেশ্যে নতুন এক নিয়মের খসড়া তৈরি করে গেছেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। মে মাসে যা কার্যকর হবে। ফলে ১৫০টিরও বেশি দেশে জিপিইউ বিক্রিতে পড়বে নিষেধাজ্ঞা। ফলে বাড়বে প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের ব্যবসা। এনভিডিয়ার মোট বিক্রির ১৫%ই হয় চীনে। সম্প্রতি ডিপসিকের উত্থানে শেয়ার বাজারে প্রায় $৬০০ বিলিয়ন হারায় এনভিডিয়া। বছরান্তে ৭৮% বিক্রি বেড়ে ফেব্রুয়ারির শেষে এনভিডিয়ার লাভের পরিমাণ দাঁড়ায় $৩৯ বিলিয়ন। পরিস্থিতি সামাল দিতে তাই যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টারে ব্যয় বাড়ানোর পরিকল্পনা প্রতিষ্ঠানটির। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।